বাংলাদেশে সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। একই সাথে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টাকে রূপরেখা দেওয়ার তাগিদ দেন ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা জানান, সংস্কার শেষ হলেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কামাল উদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যেতে চাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনার কাছে আমি প্রথমে যেটি জানতে চাই সেটি হলো, সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ কি আসলে সেই সুযোগ পেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে যুক্তরাষ্ট্রের যে ভারত প্রশান্ত মহাসাগরিক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট যে কথাটা বলেছেন যে সব দলের সমান অংশগ্রহণ চায়, এটা আসলে একটা কূটনৈতিক ভাষা। তো কূটনৈতিক ভাষা বলছি এই কারণেই যে একজন সাংবাদিকের একটা প্রশ্নের উত্তরে তিনি এই কথাটা বলেছেন। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে ৫ আগস্ট পরবর্তী সময়ে সকলেই সমান অধিকার পেতে পারে কিনা। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে যেখানে লিবারেল ডেমোক্রেসি উদারনৈতিক যে যে গণতন্ত্র যে সমস্ত রাষ্ট্রসমূহ আছে, সেই সকল রাষ্ট্রগুলোতে আহ, তাদের সবসময় যে কথাটা বলতে হয় যে সকল দল সকল মত মিলে একসঙ্গে রাজনীতি করবে, এবং সেই ভাষাটাই তিনি ব্যবহার করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হলো যে ৫ই আগস্টে যে প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা নিয়ে আসলে নতুন করে ভাবার সুযোগ আছে যে সুযোগ পাবে কিনা। কারণ এখানে আছে যেটা ইতিমধ্যে আমরা জানি যে এখানে আন্তর্জাতিক অপরাধের একটা আদালত হয়েছে, সেই আদালতে বিচারের ব্যাপার আছে। সেই বিচারের পরে আসলে ব্যাপারটা ঠিক হবে যে আহ আওয়ামী লীগ এই সুযোগটা পেতে পারে কিনা। মুজাহিদুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমি একটু চলে যাই প্রভিসি কামাল উদ্দিন আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে গণতন্ত্র ফেরাতে রূপরেখা বলতে কি বোঝাতে চেয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী? তিনি কি সরাসরি নির্বাচনের কথা বোঝাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলেই আহ, ব্রিটিশ থেকে যে কথাটি আসছে সেটি হচ্ছে যে গণতন্ত্রের রূপরেখার কথা যেটি বলেছে। আসলে গণতন্ত্রে তো পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে। তিনি যেটি আহ, শুধু ব্রিটিশ নয়, অনেক অংশীজনেই বলছেন যে নির্বাচনের কথা। কিন্তু আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু আজকে 7টায় 100 দিন উদযাপন উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি নির্বাচনের কথা সুস্পষ্ট করেছেন। আসলে নির্বাচন কার জন্য? নির্বাচন হচ্ছে জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের সে নির্বাচনের যে পরিবেশ কিন্তু তৈরি করবার জন্য কিন্তু একটা সময় রয়ে গেছে। সেইটি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা আজকে সঠিকভাবে বলেছেন যে আমাদের নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু ছাড়িয়েছে। এটা লক্ষ্য মাত্রায় পৌঁছতে কিন্তু আমাদের সময় লাগবে। অলরেডি আমাদের বাংলাদেশকে সংস্কার করবার যে জুলাই আগস্ট পরবর্তী যে যে একটা অবস্থা, যে বিপ্লব, সেই বিপ্লবের একটি অন্যতম দাবি হচ্ছে যে বাংলাদেশকে সংস্কার করা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গত 15.5 বছর ধরে এটি তো একেবারেই নষ্ট হয়ে গেছে। কারণ আমরা দেখেছি অনেক ধরনের নানা রকমের নানা প্রজাতির ইলেকশন দেখেছি, সারা পৃথিবী সেটি দেখেছে। কিন্তু আমি আমার সহ আলোচক যে কথাটি বলেছেন, আসলে সেটি একটি গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে যে অনেক কূটনৈতিক ভাষায় এই আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে বা আমাদের যে আন্তর্জাতিক যে রাজনীতির যে রাষ্ট্রগুলো ভূমিকা পালন করে, ওনাদের কিন্তু বক্তব্য থাকে নির্বাচনের ব্যাপারে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন চাচ্ছে না এমন নয়, কিন্তু নির্বাচনটা তৈরি করবার জন্য আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও তো একটা বোঝাপড়ার বিষয় আছে যে আমাদের আপনার কাছে আরেকটু যোগ করি যে আপনি বলছিলেন যে রাজনৈতিক ভাষা, এই রাজনৈতিক ভাষার মাধ্যমে কি একটু চাপ প্রয়োগ করা হলো কিনা বাংলাদেশকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে এটি চাপ প্রয়োগ। এটি হচ্ছে যে নির্বাচনের জন্য একটা তাগিদ দেওয়া, একটা কথা বলা। চাপ প্রয়োগ তো আসলে বিষয় না, এটি হচ্ছে আমাদের একান্ত ইন্টারনাল ব্যাপার। আমাদের আমাদের দেশের জনগণ যদি প্রস্তুত না থাকে, আমাদের রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত না থাকে। আপনারা দেখেন আমাদের নির্বাচন কমিশন কিন্তু এখনো পরিপূর্ণভাবে গঠিত হয়নি। আমাদের যে দীর্ঘদিন ধরে নষ্ট হওয়া যে নির্বাচন কমিশন, জনগণ তো নির্বাচন কমিশনের উপর প্রথম আস্থা আনতে হবে, যে আস্থায় ১০০ যদি তারা। দিন পার করার পরে যে ভাষণ, সেখানে কিন্তু বারবার তিনি সংস্কারের বিষয়ে তাগিদ দিয়েছেন, এর আগের ভাষণেও দিয়েছেন। কামালউদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু জনাব মুজাহিদুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই যে বিদেশি সমর্থন আর বিদেশি চাপকে আসলে কিভাবে আলাদা করা যায়?
হ্যাঁ, দুটি পুরোপুরি আলাদা। সমর্থন তো অবশ্যই আমরা বুঝি যে যখন কোন একটি রাষ্ট্র বা আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী যখন একটি সরকারকে সমর্থন করে, তারা অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্নভাবে সহায়তা করে। আর অন্যদিকে চাপ যেটা, সেটা হলো সাধারণত এই ধরনের সরকার না, বর্তমানে বাংলাদেশে যে ধরনের সরকার আছে এটা না। একটা ভালো চাপের উদাহরণ দিতে পারি যে 2024 সালের জানুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগের যে 6 মাস, সেই সময়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপরে ব্যাপক চাপ ছিল, যাতে করে সকল দলকে, সকল মতকে রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই চাপের মধ্যে ছিলেন, সেটা হচ্ছে চাপ। এর আগেও প্রত্যেকটা নির্বাচনের সময় আমরা জানি যে গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য পূর্ববর্তী সরকারের উপরে চাপ ছিল। কারণ 2014 সালে, 2018 সালে, 2024 সালে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনগুলো হচ্ছিল, সেগুলো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। সেই ধরনের অংশগ্রহণ নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনার আন্তর্জাতিকভাবে বিভিন্ন চাপ ছিল। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু একেবারে আলাদা। আমরা যেটা বলছি যে 5ই আগস্টের যে সরকার পরিবর্তন হয়েছে, যেভাবে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের আগে আমরা সবাই জানি যে একটা গণহত্যার মতো আহ সংগঠিত অপরাধ সংগঠিত হয়েছে। সেই অপরাধের পরে আন্তর্জাতিক অঙ্গন সেই বিষয়ে ওয়াকিবুল হাসান, জাতিসংঘ থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান অবগত আছেন যে বাংলাদেশে এরকম একটা হত্যাযজ্ঞের পরে বাধ্য হয়ে জনগণের কারণে সরকারের পরিবর্তন ঘটছে। অতএব এই সরকারকে, তাদেরকে একটা সুযোগ দিতেই হবে নির্বাচন আয়োজনের জন্য, সকলে অংশগ্রহণের জন্য। যে ধরনের পরিস্থিতি, সেটার একটা পরিস্থিতির সুযোগ তৈরি করতে হবে আন্তর্জাতিক অঙ্গন, সেই বিষয়ে ওয়াকিবহাল আছে বলে আমি মনে করি। দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি যুক্তরাজ্যের কথা, যুক্তরাজ্য কিন্তু এই ধরনের ক্ষেত্রে সামষ্টিকভাবে চাপ তৈরি করে, কিন্তু এককভাবে কোনো ভূমিকা রাখেন না। আর আমরা যেটা জানি যে আজকে যিনি এসেছেন, তিনি হচ্ছেন ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি, তার যে আশা, সেই আশার মূল এজেন্ডা হচ্ছে ভারত মহাসাগরের কৌশলগত বিষয়টা নিয়ে আলোচনা করা। এই যে তার কাজটাই হচ্ছে ভারত মহাসাগরের যে কৌশলগত বিষয়, সেটা নিয়ে কাজ করা। ফলে তিনি এসছেন হচ্ছে নতুন সরকারের কাছ থেকে এখানে সমর্থন আদায় করার জন্য মূলত। আহ আমি যেটা বুঝি, ব্যাপারটা হচ্ছে যে পূর্ববর্তী সরকার এক ধরনের ব্যালেন্স তৈরি করতে চাইতেন, যে চায়না, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে নিয়ে চলার চেষ্টা করতেন। কিন্তু বর্তমান সরকারের চায়নার অবস্থানটা কি হবে এবং চীনকে বাদ দিয়ে কিভাবে এই সরকার, অর্থাৎ এখানে এসছেন তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য। এবং সেটিও কিন্তু তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন যে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আছে এবং সেটা জনগণের পর্যায়ের সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক। সেই সম্পর্কটাকে জোরালো করা তার হচ্ছে একটা দায়িত্ব। ফলে এখানে আমি আসলে চাপের কোনো সুযোগ দেখছি না, চাপের কোনো কারণও দেখছি না। জনাব মুজাহিদুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব কামাল উদ্দিন আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই, যদিও মূল্যায়নের জন্য এটি অনেক কম সময়, অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 100 দিন পার হয়েছে, তারপরেও একটু জানতে চাই যে বিদেশি চাপ সামলাতে আসলে এই সরকার কতটা দক্ষ বা প্রস্তুত, যদি চাপ আসে সেক্ষেত্রে। আমি প্রথমে আপনাকে একটু কারেকশন করে দিচ্ছি, যেটি বলতেছেন যে আপনি বিদেশি চাপ, আমি এটাকে কোনোভাবেই চাপ মনে করছি না। এবং বিদেশিরাই তো চাচ্ছে যে বাংলাদেশে একটি গুড যদি আসে, গভর্নেন্স। চাপ এসেছে এমনটি বলছি না। আমি বলি, আমরা যারা আপনাদেরকে বিদেশি বলছেন, তারাই তো চাচ্ছে যে বাংলাদেশে একটা সঠিক গণতন্ত্র হোক, বাংলাদেশের ইনস্টিটিউশনস গুলো কাজ করুক, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কাজ করুক, বাংলাদেশে সুশাসন হোক, বাংলাদেশে যে ক্ষমতার যে পরিবর্তন, সেটি ক্ষমতার পরিবর্তনটা সাংবিধানিক ওয়েতে সুন্দরভাবে হোক। সেই সেই জিনিসটা তো ওভারনাইট কখনো পরিবর্তন করা যায় না, সেটির জন্য তো সময় লাগে। আমাদেরকে তো, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনারা দেখেন যে এমন কোন রাষ্ট্র নেই, এমন এমন কোন আন্তর্জাতিক সংগঠন নেই যে ওনাকে ওয়েলকাম জানাননি। এবং আমরা যদি আমাদের যে পুরো অংশীজনদেরকে যদি দেখি, বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসকে সমাধান করার জন্য, বাংলাদেশের সংবিধান সংস্কার করবার জন্য, এবং বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, পুলিশ কাঠামো, প্রত্যেকটাই তো কিন্তু নির্বাচনের সাথে জড়িত। আমরা শুধু নির্বাচনকে একটা বিচ্ছিন্ন বিষয় হিসেবে এখানে দেখবার কোনো সুযোগ নেই। কারণ যে নির্বাচনকে আয়োজন করবার জন্য যে কিন্তু যে অনেকগুলো সহযোগী যে প্রতিষ্ঠানগুলো লাগে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু একটা গলদ রয়ে গেছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কারের কিন্তু বিষয় এসেছে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এক্ষেত্রে, যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, ক্ষমতায় যাবে, তাদের মধ্যেও কিন্তু ঐক্যমতে আসার জন্য কিন্তু একটা সময় রয়ে গেছে। আমি মনে করি যে আমাদের নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবার জন্যই কিন্তু এই কাজগুলো। কারণ বিদেশিরাই তো আমাদেরকে চাইবে যে আমরা একটা ভালো গণতান্ত্রিক রাষ্ট্র হই, আমরা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হই। সেই জন্য আমি মনে করি না যে স্বল্প সময়ে আমাদের দেশের উপর কোনো চাপ আসবে। আর যদি কোনো চাপ
আমি এটাকে চাক বলবো না। যদি কোনো অনুরোধ বা যদি কোনো তাগিদ যদি এসে থাকে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে বর্তমান সরকার ব্যবস্থা আছে তারা কিন্তু সঠিক সেই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবে, এবং আমাদের সাথে কখনো কিন্তু আমাদের পশ্চিমা রাষ্ট্রগুলো যারা আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তাদের সাথে কিন্তু আমাদের কিন্তু বোঝাপড়ার মধ্যে কোনো ব্যাপক কিন্তু গ্যাপ হবে বলে আমি মনে করি। জি, জনাব কামাল উদ্দিন এবং জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।